আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আবার শুরু হয়ে গেল নিয়মিত যে ক্লাসটি হয় সেটি হচ্ছে এক্সিস লাইভ ক্লাস অন সাইকিয়াট্রি, এবং আমরা গত সেশনে শুরু করেছিলাম সাইকিয়াট্রি ভাইভা কার্ড সলিউশন। তো সেখানে আমাকে কিছু কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছিল, আহ, আমি সেগুলোই একটু সলভ করার চেষ্টা করছি। আসলে গত সেশনে আমরা করেছিলাম আহ, এই সিনারিও অফ ডিপ্রেশন এবং সিজোফ্রেনিয়া। আসলে সাইকিয়াট্রি অন্তত আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব ভালোভাবে জানতে হবে, বা সবচেয়ে বেশি স্ট্রেস করা হয় কিন্তু কয়েকটা ডিজিজের উপরে। তার মধ্যে একটা হচ্ছে ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া এবং আদার্স হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারস গুলোর উপরে। তো আমরা সেইভাবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যাব। তো এখানে আমাকে যেভাবে দেওয়া হয়েছে আমি সেটাকেই ফলো করার চেষ্টা করছি। আমি গত সেশনে আমি সিজোফ্রেনিয়া পর্যন্ত ছিলাম, এবং সিজোফ্রেনিয়া তারপরে হচ্ছে সাইকিয়াট্রি রিটেনের কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো এরপরে আবার দেওয়া হয়েছে এখানে অ্যাংজাইটির উপর অনেক কোয়েশ্চেন। দেখলাম যে অ্যাংজাইটির উপর অনেক মোড ডিসঅর্ডারস, এগুলো মোস্ট প্রবাবলি রিটেনের কোয়েশ্চেন্স, অনেক বিস্তারিত দেওয়া আছে। এরপরে আবার শুরু হয়েছে কিছু সিনারিও। এখন আমি আজকে চিন্তা করেছি যে আমি এখন সিনারিও গুলো নিয়ে শুরু করব। সিনারিওটা পুরো শেষ করার পরে আমার কাছে মনে হচ্ছে সিনারিওটা গোজ মোর উইথ ভাইবা। সিনারিওটা শেষ করার পরে আমি তারপর রিটেনটা শেষ করব। ইট মে টেক সাম মোর ক্লাসেস, তবে আমি চেষ্টা করব এখন থেকে শুক্রবারের পাশাপাশি মঙ্গলবারেও আগামী কয়েকটা সপ্তাহ একটু সময় দেওয়ার জন্য, যাতে এই জিনিসটাকে আমি শেষ করে দিতে পারি অন্তত পরবর্তী 3 থেকে 4টা ক্লাসের মধ্যে। তো আজকে শুরু করছি। তার মধ্যে আমি একটু এখানে উল্লেখ করছি যে গত সেশনে আমি যখন ক্লাস নিয়েছিলাম, তো আমি সেটার ভিডিও রেকর্ড দেখতে গিয়ে দেখলাম যে একটা জায়গায় আমার একটু স্লিপ অফ টাং হয়েছে। যেহেতু এটা একটা একাডেমিক ক্লাস, সুতরাং এই জিনিসগুলো যাতে কোনো ভ্রান্তির অবকাশ না থাকে সেই জন্য আমি মেনশন করছি। সেইখানে ওই নেম অফ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস এর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে নিউয়ার যেসব অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস আছে এগুলো উল্লেখ করেছিলাম। এর মধ্যে একটা ছিল অ্যাগোমেলাটিন। হ্যাঁ, যেটা তো সেখানে আমি দেখলাম যে আমি উল্লেখ করেছি যে সেটা হচ্ছে মেলাটোনিন অ্যান্টাগনিস্ট। ইট ওয়াজ এ স্লিপ অফ টাং। আমি পরে আমার রেকর্ডের ভিডিওতে দেখে আমি খুব আবিষ্কার করলাম যে ইট ওয়াজ এ স্লিপ অফ টাং। আসলে এটা হচ্ছে মেলাটোনিন অ্যাগনিস্ট। হ্যাঁ, মেলাটোনিন রিসেপ্টরের উপর এটি কাজ করে, আহ, এবং আদার্স আরো কিছু তার মোড অফ অ্যাকশন আছে। আমার যদিও আমার মনে হয় আন্ডার গ্রাজুয়েট লেভেল সেটার প্রয়োজন নেই, এবং এটি যে খুব বেশি বহুল প্রেসক্রাইবড, ওয়াইডলি প্রেসক্রাইবড তাও না, কিন্তু বাংলাদেশে এটি পাওয়া যায়। এবং সাধারণত যখন আমরা ট্র্যাডিশনাল অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগসে অনেক সময় রেসপন্স পাই না, আমরা এটি চেষ্টা করে দেখতে পারি। আর এটি আসলে বহুল প্রেসক্রাইব বা ওয়াইডলি প্রেসক্রাইব না হওয়ার একটা কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ। তো সুতরাং আমাদের কখনোই দিস ড্রাগস আর নট আওয়ার ফার্স্ট লাইন অপশনস। আমরা হয়তো রেজিস্ট্যান্ট কেস বা অন্তত এক দুটো ড্রাগসে যখন আমরা দেখতে পাচ্ছি যে তেমন রেসপন্স আসছে না, তখন আমরা এদেরকে ব্যবহার করে দেখতে পারি। তো এই ছিল গত ক্লাসের একটা কারেকশন অফ দা মিস্টেকস, এবং এখন আমরা চলে যাব আজকের ক্লাসে সরাসরি। আমি সিনারিও দিয়ে শুরু করছি, এবং তারপরে রিটেন কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি এক ঝটকায় এটা সবার শেষে আমি সলভ করব। যদিও ভালো যে এখানে সিস্টেম ওয়াইজই আছে প্রত্যেকটা রিটেন কোশ্চেন গুলো। সিনারিওতে শুরু করছি। এখানে আমার কাছে কোশ্চেনটা আসলে কেটে এসছে। A 25 years old housewife presented with headache, worrying, throat, dry mouth. এখন এই ব্যাপারটা সম্ভবত ওয়ারিং থট হবে, মানে দুশ্চিন্তা, হেডেক, ড্রাই মাউথ, ইরিটেবিলিটি এট অল সিচুয়েশনস। শি হ্যাড ডিস্টারবেন্স, কি ডিস্টারবেন্স? হয়তো স্লিপ ডিস্টারবেন্স এটা হতে পারে, বাট নো আদার সিস্টেমিক প্রবলেম। What may be the provisional diagnosis? Name two differential diagnosis, and what are the treatment options? Mention side effects of benzodiazepine. ঠিক আছে? তো
এখন এখানে 4টা স্টেম আছে, হয়তো এটা আমার কাছে মে ফিটস রিটেনেও ফিট করতে পারে এবং ভাইবা কার্ডে এটা খুব ভালো ফিট করে এই জিনিসগুলো। তো 25 years old housewife presented with headache, worrying thought, হ্যাঁ, মাথা ব্যথা, তারপর হচ্ছে দুশ্চিন্তা, ড্রাই মাউথ, ইরিটেবিলিটি এট অল সিচুয়েশনস। হ্যাঁ, এখানে কতগুলো, এগুলো হচ্ছে ক্লুজ। এন্ড শি হ্যাড ডিস্টার্বেন্স, আমরা ধরে নিচ্ছি এখানে স্লিপ ছিল, স্লিপ ডিস্টার্বেন্স, বাট নো আদার সিস্টেমিক প্রবলেম। অর্থাৎ তার অন্য কোনো শারীরিক সমস্যা নাই, হেডেক আছে, তার মানে এটা একটা ফিজিক্যাল সিম্পটম। ওয়ারিং থট আছে, দুশ্চিন্তা, এটাই বলে দিচ্ছে ওয়ারিং থট বা এনজাইটি বা অ্যান্টিসিপেটরি এনজাইটি। ড্রাই মাউথ, এটাও একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। ইরিটেবিলিটি একটা মুড স্ট্যাটাস এট অল সিচুয়েশন, সব সিচুয়েশন হবে, কোনো স্পেসিফিক বা পার্টিকুলার কোনো সিচুয়েশন হবে না। তো এটা থেকে আমাদের একটাই মনে হচ্ছে, এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। প্রভিশনাল ডায়াগনোসিস জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের প্রধান কমপ্লেইন হচ্ছে তাদের অ্যাংজাইটি হবে অর ওয়ারিং থট, এবং সেটা হবে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে বেশিরভাগ সিচুয়েশনে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি, এই জন্য হচ্ছে জেনারেলাইজ। নির্দিষ্টগুলো কি? সাধারণত নির্দিষ্ট স্পেসিফিক সোশ্যাল ফোবিয়া, সোশ্যাল সিচুয়েশনে, স্পেসিফিক ফোবিয়া, হ্যাঁ, অ্যাগোরাফোবিয়া, কিছু নির্দিষ্ট জায়গায়। কিন্তু জেনারেলাইজ মানে সব সময় তার একটা দুশ্চিন্তা থাকবে, এবং যেহেতু জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার কিছু ফিজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে, কারণ এখানে একটা সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি থাকে এবং মাসল টোন বেড়ে যায়, মাসল টেনশন হয়, এবং মাসল টেনশনের জন্য বেড়ে যাওয়ার কারণে কিন্তু হেডেক হয়। এখন এটা শুধু হেডেক, মাথার মাসলের আমাদের জন্য হেডেক হবে, ঘাড়ের মাসলে যদি হয় নেক পেইন হবে, বা যদি শরীরের অন্যান্য মাসল গুলিতে হয় সেখানে চেস্টের মাসলে চেস্ট টাইটনেস ফিল করবে, ব্যাকের মাসল হলে লো ব্যাক পেইন বা ব্যাক পেইন ফিল করবে। ঠিক আছে, ধরুন নানা রকম ফিজিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে। তারপরে যেমন সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য কিন্তু বাকি যেসব ফিজিক্যাল ম্যানিফেস্ট, যে কোনো অ্যাংজাইটির ক্ষেত্রে সেটি হতে পারে, সে তার যেমন একটা হচ্ছে ড্রাই মাউথ, এছাড়া আরো অনেক সোয়েটিং হতে পারে, প্যালপিটেশন হতে পারে, হ্যাঁ, অনেক অনেক কিছুই হতে পারে, শিভারিং হতে পারে, মানে তারপরে ট্রেমলিং, শেকিং অফ দ্য লিমস, সোয়েটিং, অনেক কিছুই হতে পারে। অর্থাৎ আমরা সহজভাবে বলি, যেহেতু সিম্প্যাথেটিক সিস্টেম ক্যান এফেক্ট এভরি পার্ট, মানে আমাদের সমস্ত, অর্থাৎ প্রত্যেকটা সিস্টেমেই কিন্তু এটা, আমরা যদি একদম মাথা থেকে আসি একদম পায়ের পাতা পর্যন্ত সব জায়গাতেই পাবো আমরা। ঠিক আছে, যখন একটা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে তখন আমাদের যেমন মাইড্রিয়াসিস হবে চোখের মধ্যে, ঠিক আছে, তারপরে আমাদের সোয়েটিং হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ড্রাইনেস অফ দা মাউথ হবে, আর যদি নিচে আসে এক ধরনের চকিং সেন্সেশন হতে পারে, বা থ্রোট, এই সেন্সেশনসটা হতে পারে, চেস্ট টাইটনেস হবে, প্যালপিটেশন হবে, ঠিক আছে, আরো যদি এবং শর্টনেস অফ ব্রেথ হতে পারে, বা হাইপার ভেন্টিলেশন হতে পারে। তারপরে অ্যাবডোমেনের মধ্যে হচ্ছে বাটারফ্লাই সেন্সেশন, যেটা বা অর্থাৎ অ্যাবডোমিনাল আপসেট, হ্যাঁ, হাইপার অ্যাসিডিটি, এই সমস্যাগুলো হতে পারে। এবং এই সমস্তগুলোর ক্ষেত্রে কিছু ইউরিনারি প্রবলেমসও হতে পারে, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের সারা শরীরের মধ্যে ট্রেমর হতে পারে, ট্রেমলিং, শেকিং অফ দ্য লিমস হতে পারে, এবং নানা রকম বার্নিং সেন্সেশনস এগুলো হয়। তো এখানে যেহেতু ওই মাউথের কথাটা বলা আছে, অনলি ড্রাই মাউথ এবং ইরিটেবিলিটি এট অল সিচুয়েশনস, অর্থাৎ সব সিচুয়েশনসেই তার মুডটা হবে ইরিটেবল, হ্যাঁ, ডিপ্রেসড হতে পারে, অনেক সময় অ্যাংজাইটির সাথে কিন্তু ডিপ্রেশনও থাকতে পারে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ডিপ্রেসড এবং ইরিটেবিলিটি দুইটাই কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলোতে থাকে। এবং স্লিপ ডিস্টারবেন্স, কমন একটা সিমটমস থাকে স্লিপ ডিস্টারবেন্স, এবং এই স্লিপ ডিস্টারবেন্সটা আবার ইউজুয়ালি একটু থাকে, সেটা হচ্ছে মানে লেট অনসেট স্লিপ ডিসঅর্ডার, এটা বলে ইনিশিয়াল ইনসোমনিয়া, অর্থাৎ এদের দেখা যাচ্ছে ঘুমটা আসতে দেরি হয়, সাধারণত অ্যাংজাইটি ডিসঅর্ডার ক্ষেত্রে তাই হয়, ঘুমটা আসতে দেরি হয় শোয়ার পরে, হ্যাঁ, এই যে সাধারণত দেখা যাচ্ছে একটা মানুষ শুতে গেলে তার 10 থেকে 20 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা অনেক সময় অনেক দেরি হয় এদের ক্ষেত্রে, দেখা যায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম দেরি হতে পারে। তো হোয়াট মে দ্য প্রভিশনাল ডায়াগনোসিস? প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে generalized anxiety disorder. Name two differential diagnosis. And two differential diagnosis বলতে গেলে অ্যাংজাইটি যখন থাকবে এবং যে ইরিটেবিলিটি আছে, হ্যাঁ, ওয়ারিং থট আছে, হেডেক আছে, আমরা শুরুতেই অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর প্রধান ডিফারেন্সিয়ালস হবে ইরিটেবিলিটি আছে, বা তারপর একটা মুডের স্ট্যাটাস আছে, বিরক্তি ভাব,
বিরক্তি ভাব অনেক সময় বিষণ্ণতারও লক্ষণ হয়ে থাকে। ঠিক আছে? তার মানে সেটা টু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, প্রথম ডিফারেনশিয়াল ডায়াগনোসিসই হবে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমরা বলবো। সাথে ওয়ারিং থট, আমরা তো আরেকটা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে পারি, কিন্তু যেহেতু অল সিচুয়েশনস এখানে আর অ্যাংজাইটি ডিসঅর্ডারস বলে লাভ নাই, আমরা বরং আরেকটা বলতে পারি ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা বলতে পারি। অথবা যদি সাথে আমরা যদি কোনো ফিজিক্যাল কন্ডিশনকে চিন্তা করি, অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর ক্ষেত্রে খুব কমনলি যায় সেটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। ঠিক আছে? অথবা হাইপারথাইরয়েডিজম। এই জিনিসটা আমরা দিতে পারি। তাদের ক্ষেত্রে কিন্তু ওই মানে জেনারেল সেনসিটিভিটির যে মানে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির যে ধরনের ফিচার গুলি আছে, থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম কিন্তু সেম সমস্ত ফিচারসই থাকবে। এই দুইটা আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা বলতে পারি। তাদেরও স্লিপ ডিস্টারবেন্স থাকবে, ওয়ারিং থট থাকবে। হ্যাঁ, যেহেতু সবসময় এক ধরনের ফিজিক্যাল প্যালপিটেশন হচ্ছে, সোয়েটিং হচ্ছে, ওয়েট রিডাকশন হচ্ছে, এই ধরনের তাদের যেহেতু এই ফিজিক্যাল কন্ডিশনের জন্য সবসময় একটা অ্যাংজাইটি ফিলিংস, এবং ওই অ্যাংজাইটি ফিলিংস থাকলে একসময় তাদের কিন্তু ডিপ্রেশন বা বিষণ্ণতা থাকে, সাথে ইরিটেবিলিটি এটাও থাকতে পারে। অর্থাৎ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বললে আমরা এখানে বলতে পারি মেজর ডিপ্রেসিভ বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার, থাইরোটক্সিকোসিস। এখন টু বললে কোনটা, যদি বলে টু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তাহলে আমরা একটা অ্যাংজাইটি বলবো, মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে পারি, ইরিটেবিলিটি আছে, ওয়ারিং থট আছে, অথবা আরেকটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশনস? ট্রিটমেন্ট অপশনস হচ্ছে এখানে আমরা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা সাইকিয়াট্রিতে বা ট্রিটমেন্ট গুলো আসলে আমরা এইভাবে বলে থাকি, বায়ো সাইকো সোশ্যাল, এই তিনটা ধাপে। ইট সাউন্ডস গুড, এন্ড এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে। বায়ো সাইকো সোশ্যাল, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ট্রিটমেন্ট। তো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে ড্রাগস, হ্যাঁ, আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টস হচ্ছে নানা রকমের সাইকোথেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, হ্যাঁ, আর সোশ্যাল হচ্ছে যেসব সোশ্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয়। তো এখন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে বায়োলজিক্যাল থেরাপির মধ্যে কি কি আসবে? ড্রাগস গুলো আসবে, ফার্মাকোলজিক্যাল থেরাপি। এই ধরনের একটা অ্যাংজাইটি, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আসবে, ড্রাগস এর মধ্যে প্রথমে আসবে এসএসআরআই। এসআরআই এর মধ্যে যতগুলো এসআরআই আছে, সাট্রালিন, প্যারোক্সিটিন, ফ্লুওক্সেটিন, এসিটালোপ্রাম, সিটালোপ্রাম, ফ্লুভোক্সামাইন, এটা সাধারণত অ্যান্টি ওসিডি ড্রাগ। আমরা ওই ড্রাগস, বাকি 5টা ড্রাগস এখানে ব্যবহার করতে পারবো, সাট্রালিন, ফ্লুওক্সেটিন, প্যারোক্সিটিন, সিটালোপ্রাম, এসিটালোপ্রাম। ঠিক আছে? এসএসআরআই। আমরা এসএনআরআই ব্যবহার করতে পারবো, অর্থাৎ ভ্যানলাফেক্সিন, ডুলোক্সেটিন। আমরা এই ক্ষেত্রে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস গুলোর মধ্যে টিসিএ ব্যবহার করতে পারবো, ইমিপ্রামিন। এটি টিসিএ খুব কমনলি ব্যবহার হয় এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর ক্ষেত্রে। এছাড়া আমরা ব্যবহার করতে পারবো প্রিগাবালিন। এটি কিন্তু জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার ট্রিটমেন্টের ক্ষেত্রে লিস্ট ড্রাগস এর মধ্যে আছে প্রিগাবালিন। ঠিক আছে? এছাড়া আমরা ব্যবহার করতে পারবো বিটা ব্লকার। হ্যাঁ, বিটা ব্লকার আমরা ব্যবহার করতে পারবো প্রোপ্রানোলল। তাছাড়া আমরা ব্যবহার করতে পারবো বেনজোডায়াজেপিন। বেনজোডায়াজেপিন এখন সাধারণত বেনজোডায়াজেপিনস এর মধ্যে আমরা সাধারণত লং অ্যাক্টিং বেনজোডায়াজেপিনস গুলোকে আমরা প্রেফার করব, অর্থাৎ ডায়াজেপাম, ক্লোনাজেপাম, এগুলো। ঠিক আছে? না হলে যেগুলো শর্ট অ্যাক্টিং বেনজোডায়াজেপিনস, এগুলোতে কিন্তু ডিপেন্ডেন্স ডেভেলপ করার প্রবণতা বেশি। এবং তারপর হচ্ছে টু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বললাম, ট্রিটমেন্ট, এবং যেগুলো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা আসবো। প্রথমেই হচ্ছে আহ, আহ, প্রথমেই আমরা যেগুলো সেগুলো হচ্ছে যে রিল্যাক্সেশন থেরাপি। এই ধরনের অ্যাংজাইটি সিচুয়েশনের মধ্যে আমরা রিল্যাক্সেশন থেরাপি দিতে পারি। আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করতে পারি। হ্যাঁ, ঠিক আছে? এই দুটো আমরা এই ক্ষেত্রে বলতে পারি, খুব সহজ যদি বলতে হয়। আরো অনেকগুলো স্পেসিফিক অ্যাংজাইটি মানে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন আছে। মাইন্ডফুলনেস আমরা ব্যবহার করতে পারি, মাইন্ডফুলনেস মেডিটেশন। এই তিনটি আমরা নাম এখানে মেনশন করতে পারি। এরপর সাইড ইফেক্টস অফ বেনজোডায়াজেপিনস, এটা আমার মনে হয় বই থেকে পড়ে নিলে মানে হবে, নিশ্চয়ই গাইড বইগুলোতে বা টেক্সট বইগুলোতে এটা খুব স্পেসিফিক্যালি মেনশন করা আছে, সাইড ইফেক্টস অফ বেনজোডায়াজেপিনস।
এমনিতে আমরা যদি খুব সহজভাবে কমনলি মনে করতে পারি সেটা হচ্ছে যে প্রথমত বেনজোডাইজিপিনের যে কাজ অর্থাৎ ড্রাউজিং মানে ঘুম পাড়ানো, এটাই যখন বেশি হয়ে যাবে তখন ড্রাউজিনেস হবে। হ্যাঁ, এটা শর্ট টার্ম মেমোরি ইম্পেয়ারমেন্ট হতে পারে। ঠিক আছে? এবং যদি হাইপার সিডেশন হয় সেক্ষেত্রে যখন খুব এক্সট্রিম লেভেলের হয়ে গেলে তাদের এক ধরনের অল্টার লেভেল অফ কনসিয়াসনেস পর্যন্ত হতে পারে। ড্রাউজিনেস থেকে ইভেন ইট মে কজ কোমা, ইট মে কজ রেসপিরেটরি ডিপ্রেশন ইন দ্য ভালনারেবল পেশেন্টস যদি ডোজ শিডিউল বেশি হয়ে যায় বা ভালনারেবল পেশেন্টদেরকে দেওয়া হয়। এছাড়া তার এক ধরনের এই বেনজোডাইজিপিনের জন্য কিন্তু এক ধরনের ডিস ইনহিবিশন ডেভেলপ করে। এই ডিস ইনহিবিশনের জন্য এক ধরনের কিন্তু এজিটেশন, হাইপার এক্সাইটেবিলিটি এগুলো ডেভেলপ করতে পারে। যদি বেনজোডাইজিপিনস অনেক বেশি ডোজে হয় সেক্ষেত্রে সাইকোসিস, এক ধরনের হ্যালুসিনেশন এগুলো ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে বেনজোডাইজিপিনস এর সবচেয়ে কমন আরেকটা সাইড এফেক্ট যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে বেনজোডাইজিপিন ডিপেন্ডেন্স ডেভেলপ করতে পারে। ঠিক আছে? বেনজোডাইজিপিনস ডিপেন্ডেন্স ডেভেলপ করতে পারে এবং বেনজোডাইজিপিন ডিপেন্ডেন্স এর একটা পার্ট হচ্ছে উইথড্রয়াল, অর্থাৎ বেনজোডাইজিপিনস যে ট্রিটমেন্ট চলছে লম্বা সময়ের জন্য যদি অ্যাব্রাপ্ট উইথড্র করা হয় তাহলে ওই উইথড্রয়াল সিম্পটমস দেখা দেবে। তো উইথড্রয়াল সিম্পটমস গুলো হচ্ছে ওই অ্যাংজাইটির সিম্পটমস গুলোই আসবে। আমরা অ্যাংজাইটিকে সাপ্রেস করার জন্য বেনজোডাইজিপিনস দিচ্ছি। যদি আমরা বেশি সময় ধরে দেই এবং অ্যাব্রাপ্টলি বেনজোডাইজিপিন উইথড্র করে ফেলি তাহলে ওই অ্যাংজাইটি সিম্পটমস গুলোই বেশি বেশি আসবে। ওই ওয়ারিং থট, তারপর হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে যেসব ফিজিক্যাল ম্যানিফেস্টেশনস গুলো বললাম একদম সমস্ত সারা শরীরে অর্থাৎ সোয়েটিং হবে, মানে মাইড্রাসিস হবে, ড্রাইনেস অফ মাউথ হবে, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, সোয়েটিং, চেস্ট টাইটনেস, চকিং সেন্সেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এই সমস্ত গুলো জিনিসগুলো হতে পারে, শর্টনেস অফ ব্রেথ, এই সমস্ত কিছুই কিন্তু হতে পারে। এখন এই যে অ্যাংজাইটিস এগুলো বললাম, এর পরের গুলো আমরা দেখে আসি কি পরের কোশ্চেনটা, 25-year-old female worker was brought to the complaints of avoidance of got to market মানে going to market হতে পারে place due to irrational fear of sudden death by heart attack. Irrational fear of sudden death by heart attack. Her caregivers also mention about intense anxiety whenever anybody force her to go out for shopping. অর্থাৎ সে মার্কেট প্লেসে যেতে ভয় পায় কারণ তার ধারণা সেখানে গেলে হার্ট অ্যাটাক হয়, মানে একটা হয়তো। সো হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা ভয় হচ্ছে যে তার হার্ট অ্যাটাকে সে মৃত্যুবরণ করবে কখন, যখন তার কেউ ফোর্স করে শপিং এ যাওয়ার জন্য বা এবং হচ্ছে অ্যাভয়েডেন্স অফ গোয়িং টু মার্কেট, মানে মার্কেটে যেতে চায় না কারণ গেলে তার ভয় হচ্ছে তার হার্ট অ্যাটাক হবে এবং এই জন্য সে যেতে চায় না, অ্যাভয়েড করে। তো এইটা হচ্ছে এক ধরনের ফোবিয়াতে যে জিনিসটা হবে। ফোবিয়া আমরা তখনই বলবো যে যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি তার ভয় থাকবে এবং সেই ভয়ের থেকে সে ওই বিষয়টাকে এড়িয়ে চলবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তার মার্কেট প্লেসে যাওয়ার ব্যাপারে ভয় আছে এবং সেই ভয়ের জন্য সেই মার্কেট প্লেসে যাচ্ছে না। ভয়টা কি, সেখানে গেলে তার হার্ট অ্যাটাক হবে, মানে এক ধরনের প্যানিক অ্যাটাক হয়তো একসময় হয়েছিল, এটাকে সেই ভাবছে যে তার এটাই ওই প্যানিক অ্যাটাকটাই সে ভেবেছে যে এটাই হার্ট অ্যাটাকের মতো বা এটাই ভবিষ্যতে হবে এবং এই জন্য মার্কেট যাওয়া ছেড়ে দিয়েছে। তো হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? ক্লিনিক্যাল ডায়াগনোসিস অ্যাগোরাফোবিয়া। ঠিক আছে? মেনশন টু মোস্ট কমন কন্টেন্টস অফ অবসেসিভ থট। আমরা জানি যে অবসেসিভ থট, অবসেশন হয় যে থট হয়, ইমেজ হয়, ইম্পালস হয়। এখন থটের মধ্যে অনেকগুলো কন্টেন্ট থাকে। ঠিক আছে? আমরা এখন দুইটা মোস্ট কমন কন্টেন্টস বলেছে। মোস্ট কমন কন্টেন্টস যদি আসে, আমাদের প্রথম কন্টেন্ট আসবে ডার্ট এন্ড কন্টামিনেশন, অর্থাৎ ময়লা, আবর্জনা, জীবাণু, হ্যাঁ, সে হাতে ময়লা লেগে গেছে বা জীবাণু সংক্রমণ হয়েছে, এই যে ভয়টা, এটা একটা কমন। এছাড়া আরো থাকে যেমন তাদের রিলিজিয়াস থট, এটা অবসেসিভ থট একটা কমন, অর্থাৎ রিলিজিয়াস, ইউজুয়ালি আমরা বলতে থাকি রিলিজিয়াস বা ব্লাসফেমাস থট, দেখলে আল্লাহ বা আমাদের নবী রাসূল বা ধর্মীয় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে অনেক আজে বাজে চিন্তা চলে আসা। আল্লাহকে নিয়ে যে আল্লাহ আছে কি নেই, আল্লাহকে নিয়ে হয়তো একটা গালি চলে আসলো মনের মধ্যে, নবী রাসূলকে নিয়ে একটা গালি চলে আসলো, ধর্মকে নিয়ে একটা বাজে চিন্তা চলে আসলো। এবং সাধারণত যে মানুষ ধর্মপ্রাণ তার জন্য এটা খুবই কষ্টের। হুম,
চাচ্ছে না তারপরে চিন্তা চলে আসছে। তো রিলিজিয়াস তো এটা একটা কমন, আসলে আরো অনেকগুলো আছে। যেমন আরেকটা কমন হচ্ছে সেক্সুয়াল থট। সাধারণত দেখা যাচ্ছে যাদের সাথে অনেক সেক্সুয়াল চিন্তা, অনেক সেক্সুয়াল ছবি, সেক্সুয়াল থট, এখানে যে থট বলা হয়েছে সেক্সুয়াল থট, সে চিন্তা করতে চাচ্ছে না তাও ওই চিন্তাগুলো মাথায় চলে আসছে। অনেক সময় ক্লোজ রিলেটিভস, হ্যাঁ, যাদেরকে নিয়ে সেক্সুয়াল সেক্স করা যায় না, রিলিজিয়াসলি সোশ্যালি প্রহিবিটেড, তাদেরকে অনেক সেক্সুয়াল চিন্তা চলে আসে এবং মানুষ খুব পাজলড হয়ে যায়। এছাড়াও আরো অনেক থট থাকে। কমনলি যেহেতু দুইটা বলছি আমি দুইটাই বললাম, আর জাস্ট যদি বলা যায় সেখানে অসুখ বিসুখ নিয়ে চলে আসে, ইলনেস নিয়ে চলে আসে, অ্যাগ্রেসিভ থট চলে আসে, ঠিক আছে, হ্যাঁ, নানা রকম অ্যাগ্রেসিভ থট। তারপরে হচ্ছে অর্ডারলিনেস নিয়ে আসে, হ্যাঁ, নানা রকম জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, হ্যাঁ, যে কোনো জিনিস খুব নির্দিষ্ট নিয়মে সাজানো থাকতে হবে, এই চিন্তাটা তাদেরকে অনেক তাড়া করে বেড়ায়। তো যদি একদম টু মোস্ট কমন বলে আমরা ডার্ট কন্টামিনেশন বলবো, এছাড়া রিলিজিওসিটি অথবা সেক্সুয়াল থট কোনো একটা বলবো। Mention 4 psychological symptoms of generalized anxiety disorders. 4 psychological symptoms, ঠিক আছে? যদি 4 psychological symptoms বলে তাহলে আমাদের প্রথমে আসবে যে anxiety, হ্যাঁ, anxiety is a worrying thought বা worry, ঠিক আছে? তারপরে আসবে poor, তারপর আসবে difficulty in concentration, যেহেতু সাইকোলজিক্যাল সিমটমস বলেছে এখানে, আমরা সেজন্য 4 সাইকোলজিক্যাল সিমটমস নিয়ে আমরা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর সাইকোলজিক্যাল সিমটমস আমরা বলছি। তারপরে আসবে পুয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে, পুয়ার কনসেন্ট্রেশন আসবে। তারপরে আসবে ফরগেটফুলনেস, ঠিক আছে, ফরগেটফুলনেস আসতে পারে। তারপরে যেমন আসলো ইরিটেবিলিটি, এটাও কিন্তু জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর একটা কমন সাইকোলজিক্যাল সিমটমস। একটা হচ্ছে জেনারেলাইজড ওয়ারি, একটা হচ্ছে অ্যান্টিসিপেটরি ওয়ারি, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, ঠিক আছে, অর্থাৎ যে কোনো জিনিস নিয়ে আসবে সেটা নিয়েই তার এক ধরনের দুশ্চিন্তা, মানে যেটা নিয়ে অ্যান্টিসিপেট করবে সামনে আগামীকাল কোথাও যেতে হবে, এটা অ্যান্টিসিপেট করলেই তার এক ধরনের অ্যাংজাইটি শুরু হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, তারপরে অথবা ওয়ারি, সাথে আসবে ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন বা ডিক্রিজড কনসেন্ট্রেশন, তারপরে ফরগেটফুলনেস, ইরিটেবিলিটি। এই হচ্ছে 4 সাইকোলজিক্যাল সিমটমস অফ জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার। সাথে আরো অনেক ফিজিক্যাল সিমটমস আসবে, হ্যাঁ। রাইট ডাউন দ্য নেম অফ 4 নন বেনজোডায়াজেপিন অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস। 4টা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস বলেছে নন বেনজোডায়াজেপিনস ছাড়া। তাহলে আমরা এখানে আসি যে ড্রাগস গুলো এসএসআরআই, যে কোনো একটা এস এর নাম আমরা মেনশন করতে পারি। এসএনআরআই অর্থাৎ এসআরআই এর মধ্যে যে বললাম সার্ট্রালিন, ফ্লোক্সেটিন, অ্যাসিটালোপ্রাম, এগুলোতে যে কোনো একটা মেনশন করতে পারেন। তারপরে হচ্ছে এসএনআরআই, সেরোটোনিন নরএড্রেনালিন রিআপটেক ইনহিবিটর, এগুলোর মধ্যে আমরা ভ্যানলাফেক্সিনের নাম মেনশন করতে পারি। তারপরে আমরা প্রিগাবালিনের নাম মেনশন করতে পারি, এটি একটি অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। তারপরে আমরা বিটা ব্লকার প্রোপ্রানোলল, এটির নাম মেনশন করতে পারি, এটিও অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। এই হলো 4 ধরনের অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস। এরপরে আসবে 27 years old female air hostess submitted an application for resignation due to irrational fear of negative evaluation by the passengers on board. Her husband also mentioned that she has had anticipatory worry and avoidance of social parties. What is the professional diagnosis? এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সে সবসময় একটা নেগেটিভ ইভালুয়েশনের ভয় পাচ্ছে, যে সে একজন এয়ার হোস্টেস কিন্তু যে প্যাসেঞ্জার যা আছে তার উপর তাকে নেগেটিভলি ইভালুয়েট করছে, এবং সে সাধারণত সোশ্যাল পার্টিগুলোকে অ্যাভয়েড করে, কারণ সেখানে হয়তো তার একটা অ্যান্টিসিপেটরি অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ সোশ্যাল পার্টিস। এটা কমনলি ডিসক্রাইব করে আসলে সোশ্যাল ফোবিয়াতে, অর্থাৎ তারা সোশ্যাল সিচুয়েশনস, যেখানে নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সামনে খেতে হবে, এই ধরনের সোশ্যাল ইন্টারাকশন যেখানে হয় সেখানে তারা সবসময় ভাবে, ভয় পায় যে দে মাইট বি নেগেটিভলি ইভালুয়েটেড। সবাই হয়তো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করবে, তারা কিভাবে কথা বলছে সেটাকে নিয়ে সমালোচনা করবে, সে কি ড্রেস পরেছে, কিভাবে কথা বলছে, কিভাবে খাচ্ছে, এই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মানুষ দেখবে এবং তার ভুল ধরবে, এরকম একটা দুর্ভাবনা তাকে তাড়া করে বেড়ায়, এবং সেই ধরনের ভয় থেকে এই ধরনের সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করে। সো হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস? সোশ্যাল ফোবিয়া। Name for other disorder of this category.
হ্যাঁ, এটা এটা অফ দিস ক্যাটাগরি আদার 4 ডিসঅর্ডার, মানে এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্যাটাগরি। সুতরাং ওই অ্যাংজাইটি ডিসঅর্ডার ক্যাটাগরির মধ্যে আর কি কি আছে? তো সেই ক্যাটাগরির মধ্যে আমরা পাবো যেটা বললাম প্রথমে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, তারপরে স্পেসিফিক ফোবিয়া। স্পেসিফিক ফোবিয়া মানে যে কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি, হ্যাঁ, যেমন কারো কুকুরের ভীতি, কারো লিফটে ভীতি, কারো হচ্ছে উচ্চতা ভীতি, নানা রকম, কারো তেলাপোকা ভীতি, কারো মাকড়সা ভীতি, এগুলো হচ্ছে স্পেসিফিক ফোবিয়া। তারপর হচ্ছে একটা হচ্ছে ওপেন স্পেস বা ক্লোজ স্পেস, অথবা মানে লম্বা কিউ যেগুলো থাকে সেগুলোতে এক ধরনের ফোবিয়া হয়, সেটাকে বলে অ্যাগোরা ফোবিয়া। হলো 3টা। তারপরে আছে সোশ্যাল, আমরা যেটা বললাম। তারপর হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। ওই হয়ে গেল 4টা ক্যাটাগরি অফ দিস ক্যাটাগরি। তাহলে কি বলবো? জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্পেসিফিক ফোবিয়া, অ্যাগোরাফোবিয়া এবং হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। হোয়াট ফার্মাকোথেরাপি উইল ইউ সাজেস্ট ফর ট্রিটমেন্ট ইন দিস কেস? এটা আমরা আগে আলোচনা করে ফেলেছি, এখানে আবার আলোচনা করতে চাই যে আমরা যেগুলো বললাম এগুলো কমনলি যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারসে আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর ট্রিটমেন্ট বা ফার্মাকোথেরাপিটা অলমোস্ট কমন। সেক্ষেত্রে আমরা এসএসআরআই যেটা বললাম, এসআরআই এগুলো দিতে পারে ফার্মাকোথেরাপির মধ্যে, সার্ট্রালিন বা অ্যাসিটালোপ্রাম বা ফ্লোক্সিটিন। আমরা এক্ষেত্রে তাদেরকে দিতে পারি বিটা ব্লকার এবং বেনজোডায়াজেপিন। এই ক্ষেত্রে প্রিগাবালিনের ওরকম রোল নাই জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার ছাড়া। প্রিগাবালিনটা মেইনলি প্রেসক্রাইব ফর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। ঠিক আছে? তো আমরা এই ধরনের পেশেন্টদেরকে, যেগুলো স্পেসিফিক ফোবিয়া যাদের আছে বা অ্যাগোরাফোবিয়া, অর্থাৎ ফোবিয়া অর্থাৎ কোন একটা স্পেসিফিক বস্তু বা কোন একটা সিচুয়েশন কেন্দ্রিক যাদের, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি এই ধরনের সোশ্যাল সিচুয়েশন গুলোতে অ্যাটেন্ড করার আগে, হ্যাঁ, তার ইমিডিয়েট যে একটা অ্যারাউজাল হচ্ছে, একটা সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে, সেটাকে ডাউন করার জন্য এই ধরনের সিচুয়েশনগুলোকে অ্যাটেন্ড করার আগে তাদেরকে আমরা প্রেসক্রাইব করি যে আপনি এই ধরনের সিচুয়েশন যাওয়ার আগে, হয়তো এরকম পার্টি আছে, তার আগের দিন আপনি বেনজোডাইজেপিনস খেতে পারেন, এবং পার্টিতে যাওয়ার আগে আপনি বিটা ব্লকার খেয়ে যেতে পারেন। তাহলে ইমিডিয়েট তার যে অ্যারাউজালটা হয়েছিল সেটা একটু ডাউন থাকবে। তার মানে তার যে এরকম ক্যাটাস্ট্রফি হতে পারতো বা যে রকম সিভিয়ার অ্যাংজাইটি ম্যানিফেস্টেশনস হতে পারতো, ফিজিক্যাল ম্যানিফেস্টেশনস, সেগুলো অনেকটাই কম হবে। আর তার এই অ্যাংজাইটি স্টেট যে সবসময় এক ধরনের অ্যাংজাইটি তার মধ্যে থাকে বা এই ধরনের চিন্তা করলে, অ্যান্টিসিপেট করলে তার অ্যাংজাইটি হচ্ছে, সেটা কমিয়ে রাখার জন্য আমরা এসআরআই সাজেস্ট করব সবসময় খাওয়ার জন্য। আর সিচুয়েশনালি আমরা তাদেরকে বেনজোডাইজেপিন বা বিটা ব্লকারের পরামর্শ দিব। A 30-year-old businessman presented with headache, restlessness, dry mouth, worrying thought at all situation. ওই প্রথমটার মতোই আসলো কিন্তু। Has a sleep disturbance but no other systemic disturbance. This is the same scenario of the first one. Yes, ওখানে ছিল, এখানে হচ্ছে 35 years old man আর এখানে হচ্ছে 25 years old housewife, but symptom are same: headache, worrying thought, dry mouth, irritability or all situation. আর এখানে সেম একই উত্তর। হোয়াট মেড দ্য প্রবাবল ডায়াগনোসিস? জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার। মেনশন টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আমরা আগেই বলেছি, হ্যাঁ, হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, সাথে আমরা বলতে পারি, তার আগে বলতে পারি আমরা মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার। হাউ ক্যান ইউ ট্রিট দিস পেশেন্ট? ট্রিট দ্য পেশেন্ট, ট্রিটমেন্ট যখন আসবে, ওই যে আমরা আবার বলি বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল। বায়োলজিক্যাল যখন আমরা বলবো তখন ওই ড্রাগস আসবে। এই ড্রাগস এর মধ্যে প্রথম যেমন এসএসআরআই, আমরা এটা কয়েকবারই বলেছি, মনে হয় এটা আর রিপিট করার প্রয়োজন নাই। সাইকোলজিক্যাল মধ্যে যেহেতু এটা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারস, সেক্ষেত্রে আমরা বলবো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি, মাইন্ডফুলনেস থেরাপি বা মাইন্ডফুলনেস মেডিটেশন, এই 3টা নাম আমরা বলতে পারি। এবং হচ্ছে সোশ্যাল ইন্টারভেনশনস এর মধ্যে হচ্ছে তাদের এর মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামিং, এটা একটা সোশ্যাল ইন্টারভেনশনস এর মধ্যে আসবে। অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামিংটার মধ্যে এটা কি এডিএলপি বলি, অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামিং। এটা আসলে ওই তরকারিতে আলুর মতো, কিন্তু মানে সব জায়গায় আমরা দিতে পারি, বাট এটার ইম্প্যাক্ট কিন্তু অসাধারণ। সাধারণত দেখা যায় যে